গতকাল আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যে ভারতীয় রেল গত 10 বছরে মোদি জমানায় কতটা এগিয়েছে, কতটা পিছিয়েছে, ভারতের রেল পরিষেবা মানুষ কতটা পেয়েছেন না পেয়েছেন তাই নিয়ে পুঙ্খানুপুঙ্খ একটা আলোচনা করেছিলাম। 10টা বছর কেটে গিয়েছে মোদিজির, ভারতের শাসন ক্ষমতায় তিনি আছেন এবং এই 10 বছর পরে নিশ্চয়ই তার কাজকর্মের পর্যালোচনা করতে হবে যখন 2024-এর ভোট সামনে এসে গিয়েছে। এই 2024-এর ভোটকে সামনে রেখে আমরা মোদী সরকারের বিভিন্ন দফতরের 10 বছরের একটা পর্যালোচনা করছি পরিসংখ্যান সহ। আজকে যেমন আমরা নিয়ে এসেছি বিদেশ নীতি। মোদী সরকারের বিদেশ নীতি কেমন, কতটা আমাদের দেশের পক্ষে ভালো, কতটা খারাপ, তাই নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এই কারণে, কারণ বিদেশ নীতির উপর নির্ভর করে কিন্তু দেশের অর্থনীতি, দেশের সমাজনীতি। সেই বিদেশ নীতিটা ভালো করে জেনে নেওয়া প্রয়োজন যে আমাদের দেশে যে সরকার চলছে তাদের বিদেশ নীতিটা ঠিক কেমন। দেখুন, ইন্ডিয়া আউট মালদ্বীপ থেকে যে স্লোগানটা ছড়িয়েছিল, সেই একই স্লোগান কিন্তু এখন শোনা যাচ্ছে বাংলাদেশের বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুখ থেকে। ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন তিনি। নেপালের ভোট যত এগিয়ে আসছে ভারত বিরোধী ক্যাম্পেইন কিন্তু ততই শক্তিশালী হচ্ছে নেপালে। চীনের প্রভাব কি তাহলে ভারতের প্রতিবেশী দেশগুলোর উপরে ক্রমই বেড়ে চলেছে? ইসরায়েলের উপরে ভারতের অতিরিক্ত নির্ভরতা, অত্যন্ত প্রয়োজনের তুলনায় বেশি নির্ভরতা কি ইসলামিক দেশগুলো থেকে ভারতকে ক্রমশ বিচ্ছিন্ন করে দিচ্ছে? ভারতের বিদেশ নীতি কি চীনের সাথে পাল্লা দিতে অক্ষম হয়েছে? এই সব প্রশ্নের উত্তর আমরা খুঁজব। কারণ প্রতিবেশীদের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো না থাকে, আমরা ভালো থাকতে পারি না। প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক দিনকে দিন আমাদের খারাপ হচ্ছে। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপস, এমনকি ভুটানের সাথেও আমাদের সম্পর্ক খারাপ হয়ে চলেছে। ভুটানের বিদেশমন্ত্রী চীনের বিদেশমন্ত্রীর সাথে গিয়ে দেখা করছেন এবং একটি বিশেষ সেনা ঘাঁটিকে চীনের হাতে তারা তুলে দিতে চান। কেন এমন হচ্ছে? ভারতের বিদেশ নীতির কোথায় খামতি? ভারতের বিদেশ নীতিতে কোন জায়গায় অসুবিধে হচ্ছে? কেন আমরা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে আর চলতে পারছি না? আজকে সরগরম অনুষ্ঠানে পর্যালোচনা করব তাই নিয়ে। নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন বাঙালির কণ্ঠস্বর এনকে বাংলার আরো একটা এপিসোড সরগরম। সরগরমে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ভারতের বিদেশ নীতি। গত 10 বছরে ভারতের বিদেশ নীতি কতটা বদলেছে, কতটা ভালো হয়েছে, কতটা মন্দ হয়েছে, সেটা নিয়ে একটু দেখার প্রয়োজন আছে। কারণ 10টা বছর কেটে গিয়েছে মোদী সরকারের, দেশ কতটা উন্নত হয়েছে, দেশের মানুষের কতটা উন্নতি হয়েছে, দেশের মানুষ কতটা ভালো আছেন বা খারাপ আছেন, সবটা নিয়েই কিন্তু আলোচনার প্রয়োজন আছে যখন 2024-এর ভোট দরজায় কড়া নাড়ছে। আমাদের দেখতে হবে সেদিকে। দেখুন, বিদেশ নীতি বলতে গেলে ভারত স্বাধীন হওয়ার পর থেকে ভারত খানিকটা খানিকটা না, প্রায় পুরোটাই সোভিয়েত নির্ভর ছিল, রাশিয়া নির্ভর ছিল। কারণ আমাদের যেখানে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল নেহরুজির, সেই সরকারের সময় থেকে খানিকটা বাম ঘেঁষা সরকার ছিল, রাশিয়াপন্থী ছিলাম আমরা। ধীরে ধীরে আমরা রাশিয়ার ওপর থেকে নির্ভরশীলতা সরিয়ে এনেছি। মোদি জমানায় আমাদের নির্ভরশীলতা অনেকটাই রাশিয়া থেকে সরে গিয়েছে এবং আমাদের অভিমুখ ঘুরে গিয়েছে ইসরায়েলের দিকে এবং খানিকটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চীনের দিকে। অর্থাৎ আমরা মুখে যতই চীনের বিরোধিতা করি না কেন, চীনের সাথে ব্যবসা বাণিজ্য কিন্তু আমাদের উত্তরোত্তর বেড়ে চলেছে। আমরা যা চীন থেকে আমদানি করি তার 1/3 রফতানি করি না। অর্থাৎ চীন থেকে আমাদের আমদানিটা কিন্তু বেড়েছে। এই মানে একটা দেশের সাথে আরেকটা দেশের যে বাণিজ্য কতটা হচ্ছে তার উপরই কিন্তু আমাদের বৈদেশিক নীতি অনেকটা নির্ভর করে। আজকে আমরা পর্যালোচনা করব তাই নিয়ে। দেখুন, এই যে মালদ্বীপের নির্বাচন হলো মইজু, মালদ্বীপের যিনি প্রেসিডেন্ট, তিনি নির্বাচনে নেমেই তিনি কিন্তু ভারতের বিরোধিতা শুরু করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু প্রথম স্লোগান তুলেছিলেন মালদ্বীপে যে ইন্ডিয়া আউট। ইন্ডিয়া আউট কেন? কারণ ইন্ডিয়ার কিছু মানে সেনা বা তাদের কিছু সেনা সরঞ্জাম মালদ্বীপে আছে, সেটা কিন্তু মালদ্বীপকে রক্ষা করার জন্যই আছে। কিন্তু মালদ্বীপে মইজু এই ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে কিন্তু ব্যাপক সাড়া পেয়েছেন এবং সাড়া পেয়েছেন বললে হবে না, তিনি ভোটে ব্যাপকভাবে জিতেছেন। জিতেই তিনি
আহ, ভারত বিরোধী যে দেশগুলো মানে তথাকথিত ভারত বিরোধী, সেই তুর্কিতে চলে গেছেন, সেই চীনের সাথে গিয়ে যোগাযোগ করেছেন, ভারত নির্ভরতা কমাতে চাইছেন। অথচ মালদ্বীপ এমন একটা দেশ, এমন একটা জায়গা যেখানে ভারত থেকে জল না দিলে তারা জল না খেয়ে মারা যাবে। ভারতের ওপর প্রায় 60% অর্থনীতি নির্ভর করে মালদ্বীপের। সেই মালদ্বীপই কিন্তু ভারতের বিরুদ্ধে চলে গিয়েছে, এবং চলে শুধু যায়নি, তারা চীনের সাথে ক্রমশ সখ্যতা বাড়িয়ে চলেছে। তার কারণ কি? চীনের সেই ঋণদান পলিসি। চীন কি পলিসি নিয়ে চলে? চীন কোনো দেশকে, অর্থনৈতিকভাবে দরিদ্র দেশকে, যেমন আফ্রিকার বহু দেশকে করেছে, শ্রীলঙ্কাকে করেছে, পাকিস্তানকে করেছে, চীন প্রথমে প্রচুর টাকার লোন দেয়, প্রচুর টাকার ঋণ দেয়। তারপরে সেই দেশ ঋণ ভারে জর্জরিত হয়ে যায়, তারা আর ঋণ শোধ করার জায়গায় থাকে না, তখন বলে আমাকে তোমার বন্দর দিয়ে দাও, আমাকে তোমার সেনাঘাঁটি দিয়ে দাও। এই করে করে শ্রীলঙ্কার হাম্বারটোটা বন্দরটা তারা নিয়ে নিয়েছে। পাকিস্তানের বুক চিরে চলে গেছে সিপিইসি, অর্থাৎ একটা রাস্তা যেটা চীন থেকে বেরিয়ে পাক অধিকৃত কাশ্মীর হয়ে বালুচিস্তান হয়ে সোজা চলে যাচ্ছে গোয়েদার বন্দরে, পাকিস্তানে। আর গোয়েদার বন্দরটা কাদের? চীনের হাতে। এইভাবে চীন আমাদেরকে ঘিরে ফেলছে। একদিকে গোয়েদার বন্দর, অন্যদিকে হাম্বানটোটা শ্রীলঙ্কার। এখন তারা হাত বাড়িয়েছে বাংলাদেশের দিকে, চট্টগ্রাম বন্দর তারা নিতে চায়। এরপরেও আছে মায়ানমারের একটি বন্দর তারা নিয়ে নিতে চাইছে। এইভাবে ভারতকে সমুদ্র দিক থেকে, ভারতের ম্যাপটা কল্পনা করুন, ভারতের তিন দিকেই সমুদ্র, তিন পথেই কিন্তু চীন আমাদের প্রায় ঘিরে ফেলেছে। এবং সম্প্রতি বাংলাদেশে নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করেনি, কারণ তাদের দাবি ছিল যে একটা নিরপেক্ষ সংস্থা আসুক দেশের ক্ষমতায়, তারপরে তারা নির্বাচন করবে। স্বাভাবিকভাবে সেটা মেনে নেওয়া সম্ভব না, হাসিনার পক্ষেও না, বাংলাদেশের মানুষের পক্ষেও না। বাংলাদেশের বিএনপি নেত্রী খালেদা জিয়া, তিনি মূলত পাকিস্তানপন্থী। বর্তমানে তিনি যেহেতু পাকিস্তানপন্থী, আর পাকিস্তান যেহেতু চীনপন্থী, তাই তিনি চীনপন্থী হয়েছেন। শেখ হাসিনা ভারতপন্থী, এটা সকলেই জানেন। খালেদা জিয়া ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন এবং লাগাতার লাগাতার ভারত বিদ্বেষী ভাষণ দিয়ে চলেছেন। খালেদা জিয়া কিন্তু ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও এই ভারত বিরোধিতা করে তিনি কিন্তু তার তার টিআরপিটা ঠিক তুলে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের জনমত তৈরি হচ্ছে, যদিও নির্বাচন গেছে এই সামান্য কদিন আগে। তারপরেও এই খালেদা জিয়ার স্ট্যান্ড, ভারত বিরোধী স্ট্যান্ড, কিন্তু খালেদা জিয়াকে অক্সিজেন দিচ্ছে। এদিকে দেখুন, পাকিস্তান কিন্তু চিরকালই ভারত বিদ্বেষী, এর মধ্যে কোনো ভুল নেই। সীমা বিবাদ, বিভিন্ন জাতিগত বিবাদ আছে, কিন্তু পাক অধিকৃত কাশ্মীর এবং বালুচিস্তান বলে যে জায়গাটা পরিচিত, সেখানে কিন্তু ভারতপন্থী শক্তি বেশ সক্রিয় হয়ে উঠেছে। কাশ্মীর অধিকৃত পাকিস্তান অধিকৃত কাশ্মীরের যে কথাটা আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে সেখানকার কাশ্মীরিরা, পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর, সেখানকার পাকিস্তানিরা ভারতের কাশ্মীরের দিকে আঙুল তুলছেন। কি আঙুল তুলছেন? ভারতের কাশ্মীরের দিকে যে আঙুলটা তুলছেন সেটা হচ্ছে যে ভারতের কাশ্মীরিরা কত ভালো আছে। ঠিক বর্ডার পার করে 50 টাকা কিলো আটা ভারতে, আর বর্ডার ওপারে চলে গেলে 250 টাকা কিলো আটা। কাশ্মীরিরা চাইছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরিরা চাইছেন তারা ভারতের সাথে মিশে যেতে। বালুচিস্তানের কিছু বিদ্রোহী আছেন, তারা পাকিস্তানের বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। তালিবানের একটা অংশ আছে, ইরানপন্থী পাকিস্তানি আছে কিছু। পাকিস্তান দেশটা ভেঙে যাওয়া শুধু এখন সময়ের অপেক্ষা। এমনি অর্থনীতিতে জর্জর হয়ে আছে তারা, অর্থনীতি তলানিতে। ঋণ নিয়ে বেশি দিন চলা যায় না, এক ঋণ শোধ করতে গিয়ে তারা আরো এক ঋণ নিচ্ছে। পাকিস্তান অতিরিক্তভাবে চীনের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছে, এবং চীনই প্রায় সম্পূর্ণ পাকিস্তানের সেনাদের নিয়ন্ত্রণ করছে এখন বলা যায়। এইরকম অবস্থায় পাকিস্তান ভারতের পক্ষ নেবে না, এটা খুব স্বাভাবিক। আফগানিস্তান, যে আফগানিস্তানকে নিয়ে আমাদের খুব গর্ব ছিল, আফগানিস্তানে আমরা হসপিটাল করে দিয়েছি, রাস্তা বানিয়ে দিয়েছি, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি, সেই আফগানিস্তানও কিন্তু ভারত বিরোধিতায় কিন্তু মেতে উঠেছে। ওদিকে নেপাল, নেপালের সাথে ভারতের সম্পর্কটা চিরকাল মধুর, একদম ভাই বোনের সম্পর্ক। নেপাল বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা বরাবর মধুর ছিল। সেই নেপালেও কিন্তু এখন ইদানিং চীনের প্ররোচনায় ভারত বিদ্বেষী প্রচার কিন্তু ব্যাপক হচ্ছে। নেপাল ভারত সীমান্তে চীন চলে আসছে রাস্তা বানাতে, এবং শুধু তাই না, নেপাল, নেপালের মতন একটি ছোট্ট দেশ, তারা ভারতীয় ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করছে। ভেবে দেখুন, নেপালও বিদ্রোহ করছে। শ্রীলঙ্কাকে তো প্রায় কিনেই ফেলেছে চীন, আপনারা জানেন। শ্রীলঙ্কার ঋণভারে একদম জর্জরিত হয়ে আছে পাকিস্তানের মতন। সে দেশ টুকরো হওয়ার বিশেষ কিছু নেই, তবুও সে দেশে কিন্তু বিভিন্ন উগ্রবাদী সংগঠন বা ভারত
গোষ্ঠী সংগঠন কিন্তু হিন্দুস্তান বা সনাতন ভারতীয় বা উগ্র হিন্দুত্ব যারা বিশ্বাস করেন, তাদের মধ্যে একটা ব্যাপার আছে, তারা অখণ্ড ভারত গড়তে চান। অখণ্ড ভারত অর্থাৎ পাকিস্তান থেকে ইরান বর্ডার থেকে শুরু করে মায়ানমার পর্যন্ত তারা একটা ভারত গড়তে চান। এটা আমরা শুনে এসেছি। অখণ্ড ভারতের ম্যাপ নিয়ে বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে, ভারতের সরকারি প্রতিষ্ঠানে অখণ্ড ভারতের ম্যাপ লাগানো হচ্ছে, এটা আমরা দেখেছি। আর এইখান থেকেই কিন্তু বাড়ছে ভারত বিরোধিতা। কারণ দেখুন, এটা একটা সাম্রাজ্যবাদী নীতি। কোনো স্বাধীন দেশের মানুষ তারা চাইবেন তাদের স্বাধীনতা হরণ হয়ে যাক, তাদের স্বাধীনতা ভারত কেড়ে নিক? কেন মানবেন তারা? আজকে বাংলাদেশ মানবে যে বাংলাদেশ এখন ভারতের পেটে চলে যাক? আফগানিস্তান মানবে? পাকিস্তান মানবে? কেউ মানবে না। মাঝে মাঝেই আমরা দেখি যে অখণ্ড ভারতের প্রচার করতে গিয়ে বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন ভারতকে কিন্তু তারা বিপদে ফেলছে, মানে বিপদের মুখে ঠেলে দিয়েছে তারা। আমাদের বিদেশ মন্ত্রী যথেষ্ট শিক্ষিত মানুষ, যথেষ্ট ভদ্র মানুষ, ভালো মানুষ, কিন্তু তিনি যতই বিদেশ মন্ত্রী হন, আসল কলকাঠি তো সেই প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রীর তরফে আমরা দেখছি অতিরিক্ত ইসরায়েল নির্ভরতা হয়ে গেছে। অতিরিক্ত ইসরায়েল নির্ভর, সেখান থেকে টেকনোলজি আসছে, পেগাসাস আসছে, অস্ত্র আসছে। এইসব কারণে ভারত প্রতিবেশীদের সাথে বিবাদ বাঁধিয়ে দোস্তি করতে যাচ্ছে সেই ইসরায়েলের সাথে। রাশিয়া থেকে তেল কিনছে, ইরানকে আমরা মানে বিরোধী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে দিচ্ছি। এই হচ্ছে অবস্থা। এরকম অবস্থায় মানে এই যে ভারতের বিরুদ্ধে মুসলিম দেশগুলো তাদের ঘনিষ্ঠতা কমাচ্ছে, দূরত্ব বাড়াচ্ছে, এর কারণ কি? ইরান, আমির শাহী সহ অন্যান্য দেশগুলো ভারতের থেকে ক্রমশ দূরত্ব বাড়াতে শুরু করেছে। কারণটা কি? কারণ একটাই, ভারতের অতিরিক্ত ইসরায়েল নির্ভরতা, তেলের জন্য রাশিয়া নির্ভরতা। এইসব কারণে ভারত কিন্তু ধীরে 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 মুসলিম দেশ থেকেও আলাদা হয়ে যাচ্ছে। যে আমাদের আরব দেশগুলো ভারতের একদম বন্ধু দেশ বলে পরিচিত, সেই বন্ধু দেশেরাও কিন্তু ভারতের ব্যবহারে বিরক্ত। অর্থাৎ আমাদের দেশের যে বিদেশ নীতি, সেটা কোথাও না কোথাও সামহাউ ফেলিওর হচ্ছে কোথাও। কারণ নেহরুর সময় থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, এমনকি রাজীব গান্ধীর সময় পর্যন্ত ভারতের বিদেশ নীতি বেশ শক্তপোক্ত ছিল। আপনাদের জানা মানে জেনে রাখা দরকার, যখন বাংলাদেশ স্বাধীন হয় সেই সময় বাংলাদেশ যাতে স্বাধীন হতে না পারে, পাকিস্তানের নিয়ন্ত্রণেই থাকে, সেই জন্য পরমাণু যুদ্ধজাহাজ পাঠিয়েছিল কিন্তু আমেরিকা। পরমাণু যুদ্ধজাহাজ পাঠিয়েছিল আমেরিকা, যাতে ভারতকে পরমাণু বোম দিয়ে ধ্বংস করে দেওয়া যায়। রাশিয়া এসে পাশে দাঁড়িয়েছিল। ফলে আমেরিকা সহ ইংল্যান্ড, বিভিন্ন দেশ তারা পিছু হটে যায়। কারণ আমেরিকা জানে ভারতের সাথে যতটা যুদ্ধ করা সহজ, রাশিয়ার সাথে ততটা সহজ না। পাশে এসে দাঁড়িয়েছিল রাশিয়া, আরব দেশগুলো মিত্রতার হাত বাড়িয়ে দিয়েছিল। এইভাবে কিন্তু ভারত তার প্রতিবেশী এবং দূরবর্তী দেশগুলোর সাথে সুসম্পর্ক বানিয়েছিল। এখন আমাদের দেশের সুসম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে প্রথমত বিদেশ নীতির ব্যর্থতার কারণে। আমরা আফগানিস্তানের শত্রু হয়েছি, আমরা পাকিস্তানের শত্রু ছিলাম, আছি, আগামী দিনেও হয়তো থাকবো। নেপাল আমাদের শত্রু হয়ে যাচ্ছে। বাংলাদেশে ভারত বিরোধী যে ক্যাম্পেইন, সেটা খুব অতিরিক্ত মাত্রায় উচ্চগ্রামে উঠতে শুরু করেছে। মালদ্বীপস আমাদের ঘোষিত শত্রু হয়ে গেছে। যে মালদ্বীপস ভারতের একটা অঙ্গরাজ্যের থেকেও ছোট, তারাও ভারত বিরোধিতা করছে। শ্রীলঙ্কা ভারত বিরোধিতা সেভাবে না করলেও তারা চীনের নিয়ন্ত্রণে চলে গেছে। তাহলে রইল কি হাতে? পেন্সিল ছাড়া তো কিছু না। আমরা চীনের সাথে বৈদেশিক বাণিজ্য বাড়িয়ে দিয়েছি। যে পণ্য, যে চীনা পণ্য, মোবাইল বলুন, খেলনা বলুন, যা কিছু চীনা পণ্য আছে, একই চীনা পণ্যের মতন কোয়ালিটি, একই চীনা পণ্যের থেকে ভালো কোয়ালিটি এবং কম দামে আমরা পেতে পারি কোথায়? কাম্বোডিয়ায় পেতে পারি, তাইওয়ানে পেতে পারি। আমরা সেখান থেকে আমদানি করি না, আমরা চীনের থেকে আমদানি করছি, আর চীনের সাথে শত্রুতাও করছি। মাঝে মাঝে আমাদের নরেন্দ্র মোদী সাহেব ডাক দেন, চীনা পণ্য বয়কট করতে হবে। আমাদের দেশের নেতারা বলেন না, চীনা পণ্য বয়কট করতে হবে, কিন্তু আমরা বয়কট করি না, উল্টে আমদানি বাড়িয়ে দিই। ভারতের চীনা পণ্যের আমদানি কিন্তু হু হু করে বাড়ছে। আপনারা শুনে অবাক হবেন, বেনারসি শাড়ি, যে বেনারসের শাড়ি আমাদের দেশের সারা দেশের কাছে সমাদৃত, সেই বেনারসি শাড়িটা পর্যন্ত চীন থেকে আসছে। তাহলে আমাদের যারা বেনারসের শিল্পী, তারা এখানে মানে অর্থনৈতিকভাবে ঢুকছে। ঢালাই শিল্প, যে ঢালাই শিল্পে ভারতবর্ষ একচ্ছত্র আধিপত্য ছিল, আমেরিকা বলুন, ইউরোপের দেশগুলো বলুন, জার্মানি বলুন, ভারতের তৈরি করা ম্যানহোল দিয়ে তাদের দেশের ড্রেন ঢাকা হতো। আজকে সেই জায়গা ধীরে ধীরে দখল করে নিচ্ছে চীন।
সেটা তো না হয় বিদেশে গেল, কিন্তু আমরাও তো চীনের উপর নির্ভরশীল হয়ে গেছি। চীন থেকে কোটি কোটি টাকার পণ্য আমদানি হচ্ছে, কোটি কোটি টাকার পণ্য আমদানি হচ্ছে সরকারের ভ্রান্ত বিদেশ নীতির কারণে। সরকার যদি এই নীতিটাকে বদলে এই চীনা পণ্য, এই যে ভিভো, ওপো ইত্যাদি ইত্যাদি মোবাইল আপনারা দেখছেন, এর থেকে ভালো কোয়ালিটির মোবাইল কিন্তু তাইওয়ানে তৈরি হয় এবং সস্তায়। কিন্তু তাইওয়ান থেকে আনবে না কেন? তাইওয়ানের সাথে চীনের একটা বৈরিতা আছে, চীনের একটা শত্রুতা আছে। জাপান থেকে আসবে না কেন? জাপানের সাথে চীনের শত্রুতা আছে। তাই চীনকে তেল মালিশ করতে গিয়ে আমরা তাইওয়ান, জাপানের মতন ভালো ভালো টেকনোলজির যে দেশ, সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলছি ইতিমধ্যে। এখানে আমি বলবো সম্পূর্ণভাবে মানে দায় হচ্ছে আমাদের বিদেশ মন্ত্রক, অর্থাৎ বিদেশ নীতি ফেলিওর করছে কোথাও, কোথাও না কোথাও ফেলিওর হচ্ছে। তাই আমাদের প্রতিবেশীদের মধ্যে আমাদের বিরুদ্ধে অসন্তোষ আসছে। আজকে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক একেবারে ভাই বোনের সম্পর্ক, এর মধ্যে কোনো ভুল নেই। ভারতের আনুকূল্য না থাকলে বাংলাদেশ আজও পাকিস্তানের খানসেনাদের দখলে থাকতো, আজও খানসেনারা বাংলাদেশি মহিলাদের ধর্ষণ করে বেড়াতো। এটা বাস্তব, মেনে নিতে হবে বাংলাদেশিদেরও, ভারতীয়দেরও। কিন্তু সেই ভারত যারা বাংলাদেশকে স্বাধীন করলো, যাদের সহায়তায় প্রায় ৯০-৯৫ হাজার সেনা, এখনো পর্যন্ত এই রেকর্ড কেউ ভাঙেনি, বাংলাদেশে থাকা ৯০-৯৫ হাজার সেনাকে ভারতবর্ষ যুদ্ধবন্দী করলো। সেই বাংলাদেশ আজকে ভারতের বিরুদ্ধে কথা বলছে। যদিও শেখ হাসিনা ভারতপন্থী, তিনি ভারতের সাথে সুসম্পর্ক রেখে চলতে চান, কিন্তু শেখ হাসিনার দেশেই এই খালেদা জিয়ার গোষ্ঠী বা যারা জামাত গোষ্ঠী, এরা কিন্তু ক্রমাগত ভারত বিদ্বেষী ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। তাহলে উপায়? তাহলে একটা উপায় আছে, এইখান থেকে বেরোনোর উপায় আছে। আমরা শুধু সমস্যাই বলবো না, আপনাদের সমাধানটাও বলছি। ভারতকে অখণ্ড ভারতের স্বপ্ন দেখা ছাড়তে হবে। এই যে ভারতের যে উগ্র হিন্দুবাদীরা অখণ্ড ভারতের ম্যাপটা দেখান, আফগানিস্তান থেকে শুরু করে একদম মায়ানমার পর্যন্ত সবটাই গেরুয়া, এই ভাবনা থেকে সরে আসতে হবে, সাম্রাজ্যবাদী নীতি থেকে সরতে হবে। প্রতিবেশী ভালো না থাকলে আপনি ভালো থাকতে পারেন না। প্রতিবেশীর ঘরে অভাব হলে তার এফেক্ট আপনার আসবে কিভাবে? প্রতিবেশীর ঘরে চাল নেই, সে তো আপনার কাছেই চাল চাইতে আসবে, আর আপনি মুখ ফিরিয়ে নিলে প্রতিবেশী আপনার শত্রু হবে। আজকে আমরা বলি বটে যে ভারত পঞ্চম অর্থনীতির দেশ, কিন্তু পঞ্চম অর্থনীতির দেশ কি আদৌ আমরা? আদৌ কি আমরা পঞ্চম অর্থনীতিতে পৌঁছেছি? এই আমাদের পঞ্চম জায়গাটা এর আগে ছিল জাপানের। এই জাপানের মানুষের জীবনযাত্রা আর আমাদের জীবনযাত্রা কি এক? আসলে অর্থনীতি ফুলে ফেপেছে, বড় হয়েছে, কিন্তু কাদের জানেন? ওই সুভাষচন্দ্রা জি নিউজের মালিক, ওই ইন্ডিয়া টিভি, ওই আদানি, ওই আম্বানি, তাদের হয়েছে। আমার আপনার মতন সাধারণ মানুষের জীবনযাত্রা পড়তে 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 তলানিতে, সঞ্চয় বলে ভারতীয় মানুষের, সাধারণ মধ্যবিত্ত মানুষের আর কিচ্ছু নেই। এই রকম অবস্থায় পৌঁছে গিয়েছি আমরা। আমাদের বৈদেশিক ঋণ বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছে, আইএমএফ তারা আমাদের ওয়ার্নিং দিচ্ছে যে আমাদের জিডিপি ছাড়িয়ে যাবে ঋণ, অর্থাৎ আমরাও চীন, পাকিস্তান, শ্রীলঙ্কার মতন অবস্থায় যেতে চলেছি। দেশের কোনো হেলদোল নেই। আমরা মেতে আছি রাম মন্দির নিয়ে, রামলালার মূর্তি প্রতিষ্ঠা নিয়ে, তার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে। আসলে সব আমাদের ভুলিয়ে রাখার চেষ্টা। এই দেশের অর্থনীতি, দেশের বিদেশ নীতি থেকে যাতে আপনার চোখ সরে যায়, সেই কারণেই এই রামলালার মূর্তি নিয়ে এত ঢাউস প্রচার। আর আমাদের দেশের মিডিয়া, তারা তো তাবেদার হয়ে গেছে, প্রত্যেকটি মিডিয়া তাবেদার হয়ে গেছে। তারা ওই রামলালার প্রচারেই ব্যস্ত, মোদিজির প্রচারেই ব্যস্ত, কিন্তু এই ভ্রান্ত বিদেশ নীতি নিয়ে কোনো চ্যানেল কোথাও কোনো কথা বলে না। আর এই কথা না বলার কারণে ক্রমশ আমরা কিন্তু শত্রু দেশ হতে মানে হয়ে যাচ্ছি, এই পাকিস্তানের, বাংলাদেশের, শ্রীলঙ্কার, আফগানিস্তানের, নেপালের, এমনকি ভুটানেরও। ভুটানও আমাদের সাথে আর সুসম্পর্ক রাখতে চাইছে না, যদিও ভুটানের সামরিক শক্তি কিন্তু ভারতেরই সামরিক শক্তি। ভুটানকে বৈদেশিক শত্রু থেকে রক্ষা করে ভারতবর্ষই, যেমন এতদিন মালদ্বীপকে করতো। মালদ্বীপ বিচ্ছিন্ন হয়ে গেছে, কোন দিন দেখবো ভুটান বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। নেপালের মতন একটা শান্ত নম্র দেশ, তারাও কিন্তু ভারত বিরোধিতা শুরু করেছে। বাংলাদেশের মতন আমাদের অত্যন্ত কাছের দেশ, অত্যন্ত প্রাণের বন্ধু আমাদের, আমাদের দুই রাজ্যের ভাষা, দুই দেশের ভাষা, যেমন পশ্চিমবঙ্গ ত্রিপুরার ভাষা বাংলা, বাংলাদেশের ভাষাও বাংলা, সংস্কৃতি এক, খাওয়া দাওয়া এক, পোশাক আশাক এক, তবুও বাংলাদেশে আমাদের বিরুদ্ধে একটা মতবাদ তৈরি হচ্ছে, মতবাদ দানা বাঁধছে।
এখান থেকে বেরিয়ে আসার উপায় একটাই, এই যে উগ্র হিন্দুত্ববাদীদের অখণ্ড ভারত বানানোর স্বপ্ন, সেখান থেকে সরে আসতে হবে। সরে আসতে হবে আমাদের প্রতিবেশীদের সাথে বৈরিতামূলক আচরণ থেকে। হ্যাঁ, তার মানে এই নয় যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমরা নেব না, ওটা আমাদের। পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমাদেরই। ভারত সরকার নিতে পারছেন না, ভারত সরকারের ব্যর্থতা। ইরানের সাথে যখন পাকিস্তান যুদ্ধে ব্যস্ত হয়ে পড়েছে, যুদ্ধ মানে কি অঘোষিত যুদ্ধ চলছে, এইটাই ছিল ঠিক সময়ে পাকিস্তানের কাছ থেকে কাশ্মীরটা আমাদের কাছে ফিরিয়ে নেওয়া। যে কোনো কারণে ভুলবশত হোক, যে কোনো রাজনেতার ভুলে হোক, আজ পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের কাছে চলে গিয়েছে, সেটা ফিরিয়ে নেওয়ার সময় এসেছে। কিন্তু এ সরকার তা নেবে না। এ সরকার চীনকে ভয় পায়। এ সরকার চীনকে ভয় পায়। চীন বড় অর্থশক্তি, তাই চীনের সাথে লড়াই করা সম্ভব না, বলছেন কে? আমাদের বিদেশ মন্ত্রী। আমাদের হয়তো চীনের মতো অর্থ নেই, কিন্তু আমাদের কিন্তু কলজেটা আছে। সেই আগের ভারতবর্ষ যেদিন চীনের সাথে যুদ্ধ হয়েছিল, সেদিনকের ভারতবর্ষের সাথে আজকের ভারতবর্ষের আকাশ পাতাল তফাৎ। আমরা কালির মতন অস্ত্র আবিষ্কার করে ফেলেছি, যা পুরো একটা হিমশৈল হিমবাহকে ধসিয়ে দিতে পারে। আমরা পারমাণবিক শক্তিতে শক্তিধর। আমাদের কাছে ব্রাহ্মসের মতো অস্ত্র আছে। চীনের চোখ রাঙানি ভয় পাবো কেন আমরা? আমরা ভয় ভয় পেতে চাই না, কিন্তু এই সরকার ভয় পায়। দেশের মানুষ ভয় পায় না। দেশের মানুষের কথা সরকার ভাবেনি। বৈদেশিক নীতি যতক্ষণ না শোধরাবে, ভারতের অর্থনীতিও কিন্তু ততক্ষণ ওই আদানি আম্বানি ইত্যাদির মধ্যেই আটকে থাকবে। আমি আপনি যে অবস্থায় আছি তার থেকে আরো খারাপ অবস্থা হবে। এটাই স্বাভাবিক, এটাই ভবিতব্য। আজ আর অনুষ্ঠান দীর্ঘায়িত করব না। দেখা হবে আগামীকাল সকালে এনকে ডিজিটালের পর্দায়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।